উত্তরবঙ্গে যে আমাদের ত্রাণ কার্যক্রম আবারও শুরু হচ্ছে এবং গতকালকে অলরেডি আমাদের 5টি টিম চলে গিয়েছে এবং সার্বিক যে পুনর্বাসন প্রক্রিয়া এই বিষয়ের উপরে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। তো প্রথমেই আমাদের যে কার্যক্রমটি হবে সেটি হচ্ছে যে আমাদের বিগত যে ত্রাণ কার্যক্রম ছিল সেটির হিসাব সংক্রান্ত আমরা একটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করব। আমরা সবসময় চেয়েছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি কাজ হোক এবং মানুষের যে আস্থার জায়গাটি বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখুক। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকেই আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এখানে আমাদের লুৎফর রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে। কাদের ছিল তারা এই জায়গায় সেন্ট্রালি সমন্বয় করেছে এবং সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যেই তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করছি। না আমার আসলে আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জোরে বলতে হবে, আমি গোলাম ফজলুল কবির, আমি ফার্মের একজন পার্টনার। তো আমরা ছিলাম অডিটর। তো আগে একটু ব্যাখ্যা করার দরকার আছে। আমি যাই হোক আমি বলার চেষ্টা করি তাহলে আপনারা শুনতে পারবেন। প্রথমে একটু ব্যাখ্যা করার দরকার আছে আমার আসলে এখানে আসলে আমরা অডিটর কি এখানে আমার অবস্থানটা কি আসলে। তো নর্মালি আমরা যখন অডিট করি আমরা নর্মালি খুবই পতিতদশা রেজিস্টার্ড কোম্পানি বা অর্গানাইজেশন অডিট করি, তখন যে এজিএমগুলি হয় অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে একজন অডিটর উপস্থিত থাকেন, অডিটর একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকেন। তো তিনি সেই শেয়ার হোল্ডারদের বা অন্য কারো কোনো কোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে বা কোনো এক্সপ্লানেশনের দরকার হলে তিনি জবাবটা দেন। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন তেমন না আইনগত ভিত্তিতে, তো তাদের এজিএম তো ওইভাবে স্ট্রাকচার্ড না। ফলে তারা যখন তারা সিদ্ধান্ত নিল যে আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলি তারা পাবলিকের কাছে দিবেন, তখন তারা অনুরোধ করলো যে আমরা যেন থাকি, যাতে ফলে সমস্ত বিষয়গুলি খুব ক্লিয়ার কাট, যেহেতু এটা টেকনিক্যাল বিষয় কিছু ব্যাপার হয়তো ব্যাখ্যা করার দরকার হতে পারে। সেটা আমাদের অডিট শুরু হয়েছিল 10 সেপ্টেম্বর, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক আমাদের কাছে এসেছিলেন ভলান্টারিলি। সম্ভবত আইনগতভাবে তাদের আসলে অডিট করাটা ম্যান্ডেটরি ছিল না, তারা ভলান্টারিলি আমাদের কাছে এসে বলেছেন যে লেটাস আমরা আমাদের কাগজপত্র আছে যা আছে আমরা অডিট করতে চাই। তো অডিট শুরু হয়েছে, আজকে আমাদের অডিট শেষ হয়েছে। আমাদের অডিট পিরিয়ড কভার করেছে 21শে অগাস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আজকে 1 অক্টোবর, তার মানে গতকালকে পর্যন্ত আমাদের অডিটের পিরিয়ড ছিল। এর মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে, যত কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলি ঘটেছে সেগুলি আমরা আমাদের অডিট রিপোর্টের মধ্যে নিয়ে এসেছি। এখন আমি অডিট রিপোর্টের আমাদের যেই অডিটটা খুবই এক্সটেন্সিভ অডিট ছিল, 20 দিন সময় লেগেছে। আমরা বিভিন্ন রকম কোয়ারি করেছি, আমরা আমাদের অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করেছি, যখন যেটা দরকার হয়েছে থার্ড পার্টি কনফার্মেশন করেছি করে আমাদের যেই অডিট রিপোর্টের কিছু বিষয় আমি মনে করি যে আমি সমন্বয়করা নিশ্চয়ই বলবেন, তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিলে তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। অডিট রিপোর্টের আমাদের এই অডিট রিপোর্টে তারা 2 ধরনের ডোনেশন তারা পেয়েছিল জাতির কাছ থেকে, মানে যারা ডোনেট করেছে। একটা ছিল যে ডোনেশন ইন কাইন্ড, আরটা ছিল ডোনেশন ইন ক্যাশ। ডোনেশন ইন কাইন্ড হচ্ছে যে যারা পোশাক আশাক তারপরে বিভিন্ন রিলিফ সামগ্রী দিয়েছে এগুলি আমাদের অডিট আমরা এগুলি অ্যাজ এ প্রজেক্ট আমরা ব্যাখ্যা করেছি, কিন্তু এগুলি আমাদের অডিটের আওতার মধ্যে ছিল না, কারণ এগুলোতে টাকায় কনভার্ট করা যায় না। আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল অডিট, মোস্টলি আমরা করেছি ফাইন্যান্সিয়াল অডিট। তারা কত টাকা পেয়েছে, কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত টাকা স্থিতি অ্যাজ অফ 30 সেপ্টেম্বর 2024 আছে সেটা। তারপরেও আমাদের নন ক্যাশ যে ট্রানজ্যাকশন সেটা আমি একটু না বললেই নয়। তারা এই 13 থেকে 15 দিনে যতদূর ডকুমেন্টেশন আমরা দেখেছি, তারা প্রায় আমাদের ডকুমেন্টেশন তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন
190 ট্রাক ত্রাণ পাঠিয়েছেন, কাভার করেছেন প্রায় 15 থেকে 16টি জেলা। প্রত্যেকটি ট্রাকে অন অ্যান অ্যাভারেজ 800 থেকে 1000 হয়তো তাদের ইউনিট অফ ত্রাণ ছিল। সেই হিসেব করলে প্রায় তারা প্রায় 200,000 মানে 2 লক্ষ ইউনিট অফ প্যাকেট তারা ত্রাণ দিয়েছেন। এটা ছিল তাদের, এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানির বোতল ছিল, আর যা যা কিছু ছিল সেটা গেল ডোনেশন ইন কাইন্ড যেটা পাওয়া গেছে সেটা। ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো, এবং তাদের সাথে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা, 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 99,44,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,85,15,725 টাকা। তারা ক্যাশ পেয়েছিল, টিএসসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে 9,85,15,725 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট হচ্ছে আমরা তারা বলেছে আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে, তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকায়, এটা তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, এই যে আপনাদের কিছু যে পড়ে থাকা যে জিনিসগুলি ছিল বস্তা, তারপরে পানির বোতল, এইগুলি বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা তারা পেয়েছে। ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাংকিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি, তারা পেয়েছিল 11,69,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা, 1,78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, একদম ইয়াতে না যাই। হ্যাঁ, 1,37,92,130 টাকা। তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে, সেটা হচ্ছিল 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে 4,63,020 টাকা। খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তারা কারো কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। ফুড ফর ভলান্টিয়ার, যেখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল, তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্সেস 3,120 টাকা, এটা তাদের হয়তো একবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি। ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মতে 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাংকিং অর ব্যাংক স্টেটমেন্ট, তার হয়তো অ্যারাউন্ড তারা 12 থেকে 15% তারা খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে ইন এ নাটশেল তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে। যদিও তারা প্রথমে যখন যেদিন এসেছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অডিট প্রসিডিউর, তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই তখন বিভিন্ন খাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি থেকে অমিট হয়েছে, ওগুলি করে সবগুলি এসছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার, তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাজ পার দ্য সেই, যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তি নামে ছিল। ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তারা টাকা নিয়েছে। সো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি। রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয়, কারণ তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না। কারণ যে কোনো একজন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা থাকলে সেটি চলে যায় তখন কী হবে? এই টাকাটা তো তারা পাবে না। তো এখন আমরা আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন। এখন তাদের এই যেই 9,91,00,000 টাকা, 9,91,51,213 টাকা, এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, দুটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে।
সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টিংয়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন 3 জন, একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ। এই ছিল মোটামুটিভাবে তাদের আয় ব্যয়ের একটা সামারি। আর অডিটে এই যে ওনাদের মিস্টার সমন্বয়ক যিনি বললেন যে 20 দিন লেগেছে, আবার আমরাও একটু কনসার্ন ছিলাম, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সো অডিটটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, আমরা তো আর তারা যেটা নিয়ে আসবে সেটাই তো আমরা অডিট করে দিতে গেলে তো আমাদের ওখানে কোয়ারি করতে হয়, আমাদেরকে অনেক প্রসিডিউর মানে ফলো করতে হয়। সো অডিট অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরেও আমাদেরকে অনেক কাগজপত্র দেখতে হয়েছে, অনেক কিছু কোয়ারি করতে হয়েছে, সব কিছু করে তারপরে আমরা অডিট পিরিয়ডটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কভার করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের কাছে এসেছিল 10 সেপ্টেম্বর। হয়তো অবশ্যই এরা মনে করেছিলেন যে হয়তো ওই ডেট পর্যন্ত অডিটটা করাবেন, কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু সব জায়গায় টাকা পয়সা এখানে আছে ওখানে কিছু আছে, সবগুলো অ্যাকুমুলেটেড না, তারপরে আস্তে আস্তে আমরা যখন ডকুমেন্ট একের পর এক আসলো তখন আমরা সব ফান্ড, স্পেশালি আমাদের এখানে খরচ তো একটু কম, খরচ মাত্র 1,78,00,000। মেইন কথা হচ্ছে ফান্ড, আমাদের 9,91,00,000 টাকার ফান্ড। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা আছে এবং সেটার মালিক তারা। এটা ইনশিওর করার পরে আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি। সো আচ্ছা, আমার নাম হচ্ছে গোলাম ফজলুল কবির FCA। আমি PKF আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ইমার্জেন্সি রিলিফ ফান্ড, এটার অডিটর হিসেবে আমরা কাজ করেছি। আর আমাদের ফার্ম হচ্ছে PKF ইন্টারন্যাশনালের বাংলাদেশের মেম্বার ফার্ম। এই আর কিছু কি বলতে হবে? ছবি তুলে নিন। আচ্ছা, আমি একটু কথা সংক্ষেপে বলি তাহলে। আচ্ছা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 15 বছর 21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। সেখানে প্রায় তাদের যে ক্যাশ রিসিপ্ট হয়েছে, ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ MFS এর মাধ্যমে তারা পেয়েছে 99,44,369 টাকা। আর ক্যাশ ডোনেশন পেয়েছে তারা 9,85,15,725 টাকা। আর আদার রিসিপ্ট তারা করেছে 6,67,110 টাকা। এই 6 লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট, তারা কিছু স্ক্র্যাপ বিক্রি করেছে, স্বর্ণ পেয়েছিল, স্বর্ণ বিক্রি করেছে, ও কিছু ডলার পেয়েছিল, অল্প কিছু ডলার পেয়েছিল, সেগুলি বিক্রি করেছে, প্লাস প্রাইস বন্ড ছিল কিছু, এই ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট করে তারা আদার রিসিপ্ট প্লাস তাদের কিছু স্ক্র্যাপ ছিল, বস্তা টস্তা বিক্রি করেছে। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে রিলিফের জন্য। সেই খরচের ব্রেকআপটা ছিল এরকম: তারা পারচেজ অফ রিলিফ আইটেম, তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,130 টাকার। তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকার। তারা ট্রান্সপোর্টেশন বাবদ, পরিবহন বাবদ তারা ব্যয় করেছে 4,63,000 টাকা। তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে, সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিল, তাদের পেছনে তাদের খরচ হয়েছে 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্স 3,120 টাকা। ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। আমি আবার বলি, তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার ঠিক আছে। আই থিঙ্ক আমার কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি একটা অডিট বাবদ কত টাকা নিয়েছে। আমরা এই অডিট বাবদ আসলে আমরা চার্জ করি নাই। কেন করিনি সেটাও বলি, এটা যে খুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য তা না। যখন কোনো চ্যারিটি ফার্ম আমরা অডিট করি, যেমন মসজিদ, মাদ্রাসা, খানকা, আমরা কি বলি, আমাদের অডিট ফিটা যেটা আপনি নির্ধারণ করবেন সেটা আমাদের পক্ষ থেকে আপনি ডোনেশন হিসেবেই মসজিদ, মাদ্রাসা নিয়ে নেন। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি চ্যারিটি ফান্ডই রিলিফ করেছিল, আমরা অডিট ফিটা আমরা চার্জ করি না। হ্যাঁ, আমরা এমন কোনো কিছু খুঁজে পাইনি যার ফলে আমরা রিপোর্ট করতে পারি যে এই না, স্বচ্ছ ছিল, অবশ্যই স্বচ্ছ ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে অডিট কীরকম হয়। তারা প্রথম যখন ড্রাফট অ্যাকাউন্ট তারা করেছিল তখন তারা বলেছিল প্রায় 9,35,37 লক্ষ টাকার মতো তাদের আছে। পর আমাদের অডিট এক্সটেন্সিভ অডিট রিভিল করার পর দেখলাম যে না, আসলে 9,91,00,000 টাকা আছে। এটা যদি তারা অ্যাকসেপ্ট না করতো, মানে হয় কি
অডিটর তো একটা রিক্যালকুলেট করে, রিকনসিলিয়েশন করে, সব কিছু করে তারা যদি এটা মেনে নেয় তাহলে তার রিপোর্ট করার কিছু নেই। আর এটা হচ্ছে যে ফান্ডের ব্যাপার, তার তারা মেনে নিয়েছে যে আপনারা যেটা বলেছেন আমরা অ্যাগ্রি করি, এটা আমরা রিপোর্ট, এটাই রিপোর্টটা, ফলে আর আমাদের রিপোর্ট করার কিছু থাকবে না। আচ্ছা, ওনার কাছে কি আর আপনাদের প্রশ্ন আছে? মানে ওনার কাছে অডিট রিলেটেড, মানে অডিট রিলেটেড কোনো প্রশ্ন আছে? ওকে, যে অডিট রিলেটেড যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরবর্তী যেই টাকাটি আমাদের রয়েছে, যে ব্যালেন্স রয়েছে 9,91,00,000 টাকারও বেশি যে ব্যালেন্সটি রয়েছে, সেটি নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা, এটি ব্রিফ করবেন আমাদের ত্রাণ যেই কমিটিটি ছিল সেটি লুৎফুর রহমান ব্রিফ, এই পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্রিফ করবেন। থাকবেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনে আসতেছি। অডিট রিপোর্ট, মোটামুটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট আমরা শুনলাম। তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে আমার পরিচয় দিচ্ছি, আমি লুৎফুর রহমান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই যে টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম হয়েছে সেটি আমি ছিলাম আর কি সেটির সাথে। পাশাপাশি 3 জনের একজন, পাশাপাশি জাতীয় বন্যা পুনর্বাসন যে কমিটি হয়েছে সেটির সদস্য হিসাবে আছি, এবং আমার সাথে আছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বকর মজুমদার। তো আমি এখন আমাদের যে অবশিষ্ট টাকা 9,91,00,000 টাকা, যেটি আমাদের 2টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখায় এবং টিএসসির জনতা ব্যাংক শাখায়। তো আমরা এই টাকাটি আসলে কি করব? তো আমরা যখন আমাদের 4 তারিখে যখন আমাদের ত্রাণ কার্যক্রম স্থগিত করা হয় 4 সেপ্টেম্বর, সেদিনই কিন্তু আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেছিলাম যে আমাদের যে অবশিষ্ট টাকা রয়েছে সেটি আমরা বন্যা কবলিত যে জেলাগুলো সেটির পুনর্বাসন কাজে ব্যয় করব। তো এটি নিয়ে আমরা সে সময় বুয়েটের সাথে বসেছি, বুয়েটের যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে বসেছি, পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি, এছাড়াও যারা এই রিলেটেড যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে বসেছি। এরপরে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের যে এই যে টাকাটি, সেই টাকা আমরা আসলে 2ভাবে খরচ করার প্ল্যান করেছি। একটি হচ্ছে আমরা 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। দেওয়ার পরে যেটি হবে, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন, এছাড়া বন্যা কবলিত জেলাগুলোতে আমরা প্রত্যেক জেলাতেই ছাত্র প্রতিনিধি আমাদের পক্ষ থেকে দিয়েছি, যেটি ত্রাণ মন্ত্রণালয় চেয়েছিলেন। তো তাদের তদারকিতে এই 8 কোটি টাকার যে পুনর্বাসন কার্যক্রম সেটি তাদের তদারকিতে সংগঠিত হবে, পরিচালিত হবে। এটি আসলে কীভাবে হবে সেটি হচ্ছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন তারা এটি তদারকি করবেন সেন্ট্রালি, এবং বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে সেইখানে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা সেই জেলার তদারকি করবেন। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে, অর্থাৎ 1,91,00,000 টাকা, এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে। সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। আমরা এখন এই টাকাগুলোর থেকে, এই 1,91,00,000 টাকা থেকে আমাদের এই টাকাগুলো থেকে আমরা বিশেষ অংশ, মানে যতগুলো লাগে আর কি, সেই অংশটি সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আগামীকাল থেকেই সেটি শুরু হবে। আরেকটি জিনিস ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে কেন গভর্নমেন্টের কাছে বা মন্ত্রণালয়ের কাছে টাকাটা হস্তান্তর করছি। তো সেই বিষয়টি হচ্ছে, আমরা যখন বুয়েটের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ আরও কয়েকজনের সাথে বসেছি, পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছি। তো আমাদের কাছে যেটা আমরা বুঝেছি যে এরকম একটা বড় কর্মযোগ্য করতে গেলে পুনর্বাসনের জন্য একটা সিস্টেম বিল্ড থাকতে হয়। তো যেই সিস্টেমটা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন নাই, সিম্পলি এটা একটা ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টে আমরা কাজ করা শুরু করেছিলাম। তো ওই সিস্টেম যেহেতু আমাদের নাই বা ওই ফাংশন নাই, সেক্ষেত্রে আমরা সাথে সাথে আবার যে যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে গভর্নমেন্টের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় এখানে একটা বেস্ট রোল প্লে করতে পারে, কিন্তু তারাও আমাদের সহযোগিতা চেয়েছে সেই কাজে। তো ওনারা যেহেতু সহযোগিতা চেয়েছে, সেই প্রেক্ষিতে যেটি বলেছেন যে আমাদের বিভিন্ন স্থানীয় পর্যায়ে যারা আমাদের সাথে কাজ করেছে বৈষম্য ছাত্র আন্দোলনে, একই সাথে যারা এখানে কাজ করেছেন, যারা স্থানীয় পর্যায়ের সাথে খুব কানেক্টেড, তাদেরকে একসাথে রেখে সকলের সামঞ্জস্যে আমরা এই কার্যক্রম, পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমাদের টাকাটা যখন ব্যাংকে আছে, একই সময় কিন্তু এই যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু
এই পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে, ওদের ওই টাকাটা এখন দরকার নাই দেখে আমরা হস্তান্তর করে নেব। আমাদের একই সাথে অডিটও চলছিল, তো আমরা খুব শীঘ্রই সেটা সেখানে হস্তান্তর করে দিব সেই ফান্ডে। হ্যাঁ, কালকে আগামীকালেই হস্তান্তর করে দিব। কিন্তু আমাদের যে পুনর্বাসন কার্যক্রম সেটা কিন্তু চলমান আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে আমরা যাদের সাথে মিলে কাজ করব। তো এই বিষয়টি স্পষ্ট করার দরকার ছিল মনে হয়েছিল। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুনর্বাসনের যে প্ল্যান সেটি বললাম। এখন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হাসনাত এবং সার্জিস আছেন, তারা তাদের উত্তর দিবেন, এবং আব্দুল কাদের আছেন, তারা উত্তর দিবেন। হ্যাঁ, চেক ক্লিয়ার, তুমি টিম চেক চেক। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা প্রথমে যখন ঘোষণা দিয়েছিলাম 9,37 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা, কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ ওটিটি প্রকাশ করি, আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে 9,91,51,213 টাকা। এই যে টাকাটি বেড়েছে, এই টাকাটি কোন জায়গা থেকে আসছে? এক নম্বর বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি 4 তারিখ। এই 4 তারিখের পরবর্তী সময়ে 10 তারিখ যখন অডিট শুরু হয়, এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে। 4 লাখ টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে, যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি। ওই ক্যাশ, অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে, সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে। এখন দেখেন, বিভিন্ন নামে আসছে, কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না। এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে, দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে। তৃতীয়ত, আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে, অনেকে স্ক্র্যাপ দিয়েছে, গহনা দিয়েছে। এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে, এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে। চতুর্থত, আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে, কয়েন, এই কয়েনের টাকাটা, পয়সাটা ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি। সেই কয়েনের টাকাটা আপনারা যদি চান, আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে, যে আমরা কয়েন থেকে কত টাকা পেয়েছি। এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে 2 লক্ষ টাকারও বেশি, একদম এক্সাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন। 2 লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 9,91,00,000 টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পরে আবার টাকা বৃদ্ধি পেয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আমরা সর্বপ্রথম, আমাদের দেখেন প্রায় অলমোস্ট 60 লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে। এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি, এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি। এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ওই চেকের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। আচ্ছা, আমাদের যে চেকের আলাপ করলো হাসনাত, সেটি হচ্ছে আমাদের কয়েকটি চেক ছিল, যে চেকগুলো প্রথমত যে নামে এসেছে, নামগুলো ছিল ভুল। প্রথম একটি 30 লাখ টাকার চেক ছিল, যে চেকটি এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে, কিন্তু তখন আমাদের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, যার কারণে সেই চেকগুলো রিজেক্ট হয়েছে প্রথম। তারপরে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, তখন কিন্তু আবার যখন চেকগুলোকে আমরা ব্যাংকে দেই, তখন এই টাকাটা আমাদের মূল অ্যাকাউন্ট, আজকে যে ফিগারটি এসেছে সেটির সাথে অ্যাড হয়। এই কারণে এই যে টাকা যে বাড়ার ব্যাপারটা, সেটি হচ্ছে ওই জায়গা থেকে আর কি। আচ্ছা, আরও কোনো প্রশ্ন থাকলে আপনাদের যত প্রশ্ন আছে রিগার্ডিং ত্রাণ আমাদেরকে করতে পারেন। একটা বিষয়টি ক্লিয়ার করেন, আমি দুদিনের শিকার, আপনারা দীর্ঘ 6টা দিন নগদ অর্থ এদিকে এই লেখা একটা প্লেকার্ড নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কে বা কারা এইটা ভিডিও করে ওখানে লিখে দিয়েছে, কত টাকা ভাগ পেয়েছে, এইগুলো একটা পোস্ট করেছে। তারপর আমার 14 গোষ্ঠী তুলে ডাইরেক্ট সেখানে চলছে। এটা ক্লিয়ার করেন, যারা ওখানে সংশ্লিষ্ট টাকা উত্তোলনে ছিল, এর বাইরে, কমিটির বাইরে কেউ গণনায় ছিল না, কিছুতে ছিল না, এটা একটু ক্লিয়ার করেন। এখানে আচ্ছা, এখানে ত্রাণ কার্যক্রমের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষের যেই একটা ঐক্য আমরা দেখেছি, সেই ঐক্য আমরা টিসিতে দেখলাম যে সবাই আসছে, কাজ করেছে।
তো এই প্রসেসের মধ্যে যারা এই কাজ করেছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। কেউ ভলেন্টিয়ার কাজ করেছে নেওয়ার ক্ষেত্রে, আনার ক্ষেত্রে, কেউ এই কি বলে এটা টাকা গুনার ক্ষেত্রে অনেক কাজ করেছে যারা আসলে আমাদের প্ল্যাটফর্মে নাম আকারে নাই, সব ধরনের মানুষই ছিল। তবে এইখানে বিশেষ করে যারা এই হিসাবের সাথে ছিল, আমাদের নারী শিক্ষার্থীরা দেখেছেন টাকা উত্তোলন করেছে, তারা টাকার গুনেছে, গণনা করেছে, এবং দুইজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন যাদের মধ্যে দিয়ে ওই যে যাদের কাছে রিসিপ্টগুলো ছিল, রিসিপ্টগুলো, তো ওনাদের মধ্যে দিয়ে হচ্ছে জিনিসপত্রগুলো কেনা হতো, যেগুলো কেনা হয়েছে। তো মাঝখানে এই দুইজন ছিল জাস্ট এ মিডিয়েটর, লাইক ওনারা হচ্ছে যে যাদের কাছে টাকা তাদের থেকে নিয়ে যে খরচ করছে তার রিসিপ্ট অনুযায়ী তাকে টাকাটা হ্যান্ড ওভার করতে, যাতে স্বচ্ছতা ম্যাক্সিমাম থাকে। মিডিয়েটর হিসেবে দুইজনকে রাখা হয়েছিল। তো ওই দুইজনেই মূলত রিসিপ্টগুলো নিয়ে এখন আবার যে অডিট টিম তাদের সাথে কথা বলে পুরো প্রসেসটা কমপ্লিট করেছেন। তো সব কিছু মিলিয়ে এখানে সারা দেশের মানুষই কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল। তো এইখানে আসলে আমাদের যে অডিট রিপোর্ট আজকে প্রকাশ পেয়েছে, আমাদের জায়গা থেকে এখানে কোনো ধরনের আমরা মনে করছি জিনিসটা পূর্ণাঙ্গ একটা স্বচ্ছ জিনিস, এবং একই সাথে আরও যেসব প্রশ্ন এসেছে, আশা করি যে আজকের অডিট রিপোর্ট প্রকাশের পরে এবং এই প্রশ্ন উত্তরের পরে সকল প্রশ্ন উত্তর আসলে জনগণ পেয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, এখানে কিছু জিনিস ক্লিয়ার করা আছে, আগে কিছু জিনিস ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, মানে যেই কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এটা আমাদের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে, এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে, এটা তো এরকম কোনো টাকা না। এখানে একটা 5 বছরের বাচ্চার ব্যাংকের 1 টাকা 2 টাকার পয়সাগুলোও ছিল, 5 টাকা 10 টাকা নোটও ছিল, 20 টাকা 100 টাকা নোটও ছিল। দেখা গিয়েছে যে 1 কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে, সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় 2 বস্তা 3 বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল। ইভেন কয়েনই 1 বস্তার মতো ছিল এরকম, যেগুলো কাউন্ট করা হয়নি, পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে। তো এই যে টাকাগুলো, আমরা কেউ হলে থাকি, কেউ মেসে থাকি, কেউ হোস্টেলে থাকে, অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা, এই কারণে আমরা ব্যাংকে রেখেছি। কে কে ছিল? আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল, আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন, এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে। এরপরে যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো, আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে, আপনারা জেনে থাকবেন যে আমরা 4 তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম। 4 তারিখে যখন আমরা এটি বন্ধ করি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে পারি। আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে। অর্থাৎ আমরা 1 সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। 10 তারিখে যখন গিয়েছি, আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে। প্রত্যেকটি জায়গায়, কোনো একটি জায়গায় যদি 1 কেজি খেজুর কেনা হয়েছে, তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে, প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন, এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি, এবং এখানে আমাদের 20 দিন দেরি হয়েছে, এটা সত্য। আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে। হয়তো প্রসেস তো বন্ধ হয়নি। শেষ করি, হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করবো। হয়তো আমি ধরে নিচ্ছি, আমি যদি এই অডিটটি না করতাম, কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি, আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের এই জায়গাটি ছিল। আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ওই ভাইয়ের জায়গা থেকে, সেটি হচ্ছে দেখেন, মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে 2,40,000 টাকার উপর শুধু আমাদের এখানে পয়সা ছিল, আমাদের গহনা ছিল। ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি, ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওখানে টাকা ছিল না, এরকমই একটি ঘটনা ঘটেছে। সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে, জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে, কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে 1 টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করব না। এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম। আচ্ছা, একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, মানে এই যে টাকা আমার এত টাকা রয়ে গেল কেন, যেটা কোশ্চেন আসে 90% টাকা কেন রয়ে গেল, তো এটার জন্য হচ্ছে আমার এখানে টিসি সহ যেসব জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হতো, এখানে 20 থেকে 25 হাজার প্রতিদিন প্যাকেট করতে পারতাম আমরা ম্যাক্সিমাম, সব কিছু মিলিয়ে।
এখন অনেক প্রকারের খাবার আসতো, অনেক কিছু ল্যাকিংস থাকে ফুল প্যাকেট করার জন্য, যেটা ল্যাকিং থাকতো সেটার জন্য হচ্ছে আমরা সেটা কিনে নিয়ে আসতাম। তো এখন আমার প্রতিদিন ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25,000, তো আমি 20 থেকে 25,000 জন্য যেইটুকু দরকার ছিল সেইটুকু শুধু আমি নিয়ে আসতাম। তো এর মানে এই না যে আমার কাছে টাকা থাকলে শুধু আমি কিনে নিয়ে আসবো, এনে জমা করে তো কোনো লাভ না, আমি তো এটা পাঠাতে পারবো না। তো আমাদের ক্যাপাসিটি ছিল যা আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি যে এখান থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য, এবং সেজন্য আমাদের খরচ গেলে এতটুকু। এখন বস্তার কথা আসে যে এত টাকা কেন বস্তায় গেল, দেখেন প্রায় 2 লাখ পিস আমার বস্তা লেগেছে, কিন্তু আমি কিন্তু খাবার কিন্তু বেশি কিনতে হয় না, খাবার তো মানুষ পাঠিয়েছে, মানুষ তো আমাকে বস্তা দেয় নাই। তো এই যে 2 লাখ পিস বস্তা লেগেছে, 2 লাখের সাথে আপনি 5 টাকা করে গুণ দেন, 60 টাকা করে গুণ দেন, পলিথিন হিসাবটা গুণ দেন, মানে কত পলিথিনে কত কেজি হয়, এত প্রতি প্যাকেটের মধ্যে এসে 10 টাকা করে পলিথিন লাগতেছে, কত কেজি কত টন পলিথিন লাগে হিসাব করেন, মানে হ্যাঁ রশি লাগে এগুলো বাড়তে। তো এই কোশ্চেনগুলো আমি অনেক জায়গায় ফেসবুকে দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি এইসব প্রশ্ন করতে, খুবই ভ্যালিড প্রশ্ন, এই বাংলাদেশের জবাবদিহিতার বাংলাদেশে আমরা চাই। কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করতে চাই মানে যে টাকা আমরা প্রোডাক্ট কিনেছি এতগুলো প্রোডাক্ট শুধু আমরা প্যাকেজ করি নি, যে প্রোডাক্টগুলো মানুষ পাঠিয়েছে মূলত সেটার অংশটা সবচেয়ে বেশি ছিল, এবং আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমামটা আমরা করে গিয়েছি মানুষকে ত্রাণ পাঠানোর জন্য। আর বাই তো বলেনি কেন আসলে লেন্দি প্রসেস আমাদের যেতে হয়েছে। হ্যাঁ ওকে ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করি যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল, যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল। এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুবই স্বাভাবিক, আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এতদিন ধরে, তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম সেগুলো এখনো কেন এখানে, কেন মানুষের কাছে যায়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি ছবিতে দেখলে আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে, কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে। যখন একটি নির্দিষ্ট জেলা, একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে, আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড়, আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না, আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে। এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো, তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে, সেগুলো বাঁচাতে পারছে না কেন, বন্যায় তার ঘরবাড়ি সব ভেসে গিয়েছে। সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি। যখন তার এখন ঘরই ঠিক হয় নাই, থাকার জায়গাটা ঠিক হয় নাই, তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় না, এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব, তার তো আগে থাকার ঘরটি ঠিক হইতে হবে, সেই জায়গায় কাপড় দেওয়ার তো একটি নির্দিষ্ট সময় তো আসতে হবে। এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে, দেওয়া উপযোগী না উপযোগী, ছেলেদের মেয়েদের, এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। 65 ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক, তাদের যে ইনস্ট্রুমেন্টের দিক থেকে হোক, তাদের যে সাপোর্ট বা ভেহিকেল, সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে, তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলায় তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছেন, তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে এটি দিতে পারবেন, ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম না। যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয়, এই জন্য আমরা তাদের মাধ্যমে এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি, 65 ট্রাক কাপড়। আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটা খুব বেশি ইমার্জেন্সি ছিল, তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি, একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি। কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে, পানি পাঠানোর কোম্পানিগুলো, তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে, তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর, তারা কতগুলো পানি দিয়ে দিয়েছে। এখন আমার যতগুলো প্যাকেট দিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে পানি আমরা ইন্ডিভিজুয়ালিও কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল। আবার যেটা দেখা গিয়েছে আমাদের 4 তারিখের পরেও অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে, এই জিনিসটি হয়েছে। আবার যখন পানিটি নিচে নেমে গেল, বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে, তখন তারা এই পানিটির চাহিদা আর দেখাচ্ছে না, তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয়টি সেটি দেখাচ্ছে। সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি। আচ্ছা, মানে আমি পানি নিয়ে একটু অ্যাড করি, সেটি হচ্ছে সব পানি কিন্তু ভালো ছিল না, কিছু পানি খোলা পানি ছিল যেগুলো তারা আলাদা বোতল কিনে নিয়ে সেই পানিগুলো ভরাট করে দিয়েছে। তো টিএসসিতে যে পানির বোতলগুলো লাস্ট পর্যন্ত ছিল সেই সবগুলো পানি কিন্তু আমাদের বোতল খালি করে ফেলে দিতে হয়েছে, যার কারণে এই পানিগুলো নিয়ে একটু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। আরেকটি ব্যাপার আমি ক্লিয়ার করছি, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা অনেকে প্রশ্ন করেছেন যে এই টাকার তো ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট নিয়ে আসলে এইটা চলতি অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে কোনো ইন্টারেস্টের ব্যাপার ছিল না, আমরা যে টাকা রেখেছি সেটি আছে আর কি। এবং এটা আমরা আগামীকালকে এটা হস্তান্তর করে